বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, এই গল্পটা দারুণ মজার হতে চলেছে। তাই বন্ধুরা, এই গল্পটা তোমরা খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবে। তাহলে বন্ধুরা, শেষ অবধি তোমাদের যে কতটা ভালো লাগবে সেটা পরেই বুঝতে পারবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম রীতা। আমি গ্রামে ছোট থেকে বড় হয়েছি। ঠিক যখন কলেজ অবধি পৌঁছে গেলাম, গ্রামের ব্যাপার স্যাপার তো, গ্রামের কালচার যেন ঠিক অন্যরকম, একদম শহরের মতো না। আমি গ্রামেই বড় হয়েছি। যখন কলেজে পড়লাম, কলেজে উঠলাম, কলেজে পড়াশোনা করতাম, ওই সময় আমার বাবা মায়ের কাছে গ্রামের আশেপাশের কিছু মুখ্য সূক্ষ্ম মানুষ বারবার আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো। বাবা যদিও বলতো যে আমার মেয়ে পড়াশোনা করছে, ও পড়াশোনা করুক, ওকে পড়াশোনা করার সুযোগ দেন, আপনাদের এত মাথা ব্যথা কেন? তখন গ্রামের মানুষ বলতো, ও আপনারা দেখছেন না আশেপাশে কী ঘটনা ঘটছে? মেয়েরা যখন কলেজে উঠে যায় তখন তারা নিজেদের সিদ্ধান্তে কোনো ছেলের হাত ধরে একটা ঘটনা ঘটিয়ে ফেলে। আপনি ওর বাবা এত কষ্ট করে মেয়েকে বড় করছেন, তাছাড়া ওই অল্পতেই বেশ হাঁপালো ফাঁপালো, শরীর স্বাস্থ্য ভালো তো, মনে হচ্ছে ওর বিয়ের সঠিক সময়, ওকে তাড়াতাড়ি বিয়ে দিন, তা না হলে শিক্ষিত মেয়েরা আজকাল ছেলেদের হাত ধরে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কোর্ট ম্যারেজ করে বসে। আপনার তো একটা মেয়ে। বাবা এই কথা বারবার প্রতিবেশীদের মুখ থেকে শুনতে শুনতে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিয়েই বসলো। আমাকে হঠাৎ একদিন ডেকে বলল, রীতা মা, তুই যথেষ্ট পড়াশোনা করছিস, তাছাড়া আমি একটা কৃষক মানুষ, আমাদের ঘরে তোর মতো একটা শিক্ষিত মেয়ে আর কত, আর আমার সামর্থ্য হচ্ছে না। তাছাড়া তোর এখন বিয়ের সঠিক একটা সময় হয়েছে, এই বয়সটা পার হয়ে গেলে ছেলেরা চাহিদা করে তোকে আর বিয়েও করবে না। তাই বলে কি ভালো পাত্রের সন্ধান করি, যদি তেমন পাত্র মেলে তোর বিয়ে শাদী দিয়ে দেবো, তুই কী বলিস? তখন আমি বলেছিলাম, বাবা অমনটা করো না, আমার বড় স্বাদ আছে, আমি লেখাপড়া শিখে বেশ ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি বাকরি করব। আমার ফ্যামিলির কেউই তো শিক্ষিত না, মাও যেমনটা লেখাপড়া অতটা জানে না, তুমিও তো মূর্খ মানুষ, মাটির মানুষ মাটির সাথেই যেন মিশে হাল চাষের কাজ করে সংসারটা ধরে রাখছো, কিন্তু একটু আমাকে সুযোগ দাও না বাবা। বাবা তখন বলো, না না, সুযোগ দিতাম তুমি যদি আমার ছেলে হতে, কিন্তু তুমি মেয়ে বলে তোমাকে অতটা সুযোগ আমি দিতে পারছি না। তারপরে বাবা হঠাৎ করে যেন এই সিদ্ধান্ত নিয়ে বসলো। মাকে এ বিষয়ে কত করে বুঝিয়ে বলেছিলাম যে মা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আসলে বাবা সে নাসরবান্দা, আমার কথাই শুনছে না। মা তখন বলল, রীতা তোর বাবা তো আসলে তোকে পড়াশোনা করাইতে চাইছিল রে, তার উদ্দেশ্য আগে পড়ার থেকে যে এ সংসারে তো কেউ অতটা শিক্ষিত হয়নি, তাছাড়া তোর মাথা ভালো, পড়াশোনার রেজাল্টটাও ভালো ছিল, এই জন্য তোর বাবা ইচ্ছে ছিল যে তোকে আরও আগায় নেবে পড়াশোনা করায়। কিন্তু পাড়া প্রতিবেশীরা যে সমস্ত কথা দিয়ে তোর বাবার মাথাটা একদম গিলে খেয়েছে, যেন তোর বাবা রাস্তা দিয়ে হাঁটতেই পারে না। কত মানুষ বিয়ের সম্বন্ধ নিয়ে আসে তোর ব্যাপারে, তাছাড়া তোর চেহারা সুরত ভালো, তো মানুষের নজরে পড়ে গেছিস টিমা। তাই বলে কি মেয়েদের অত লেখাপড়া করে কি হবে, যে তো স্বামীর সংসারেই সংসার করে খেতে হবে, আর যতটুকু বাবারে তুই পড়াশোনা শিখেছিস নিজের পেটের সন্তানদের ভবিষ্যতে বেশ মানুষের মতো করে মানুষ করতে পারবি। আমি তখন বললাম, ঠিক আছে মা, তাহলে তুমিও তাই বলছো, ঠিক আছে, দেখো আর কি করব। জীবনে যতটা ইচ্ছা নিয়ে এগোচ্ছিলাম সব ঘুরে বালি হয়ে গেল। ঠিক আছে, তোমরা পাত্র দেখে তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিয়ে দাও, আর বিয়ে দিতে পারলে তো তোমরা বেঁচে দাও, তাই না? মা বলল, রাগ করিস নি রে মা, আসলে মেয়েদের জীবনটা এমনই, দেখ না তুই এখন যুবতী হয়ে গেছিস,
কলেজে পড়াশোনা করছিস, তাছাড়া গ্রামের মেয়েদের অত বয়স হতে দেয় না, সবাই বিয়ে শাদি দিয়ে দেয়। আর তুইটাও অতদিনেও পড়াশোনা করছিস, ডাঙ্গুর মায়া, তাই প্রতিবেশীরা এত কথা তুলছে। যাও, আমি আর কিছু বললাম না। মায়ের সামনে থেকে মনটা ভার করে পড়ার টেবিলে চলে আসলাম। চুপচাপ বসেছিলাম, ভাবছিলাম কি করব। জীবনে একটা কারোর সাথে প্রেম প্রীতিও করলাম না। পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, ডাক্তার ইঞ্জিনিয়ার হব, কত স্বাদ ছিল জীবনে। কিন্তু এই গ্রামের কালচার না আমার সব কিছুকে একদম ধুলোয় মিশিয়ে দিল, আমার স্বপ্নটাকে ভেঙে খান খান করে দিল। যা, আর কি করব, বাবা যা সিদ্ধান্ত নিয়েছে সেটাতেই রাজি হয়ে যায়। তাই তো আমি মেয়ে হয়ে জন্মেছি, আমাকে তো স্বামীর সংসারে গেলে কি হাড় ভাঙা সংসারের কাজ করে স্বামীকে সামলাতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে, আর মেয়েটার তো এটাই কাজ, যেমনটা করছে আমার মা। কিন্তু এটাও দেখেছি আমার মতো কিছু মেয়েরা, তারাই তো স্কুল কলেজের ম্যাডাম হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, সেবক হয়েছে। কিন্তু আমিও তো তাই হতে চেয়েছিলাম। কিন্তু আজকে এই মূর্খ সমাজের মানুষ বাবাকে কি বুঝিয়ে আমার লেখাপড়াটা খেয়ে দিল। এটা ভাবতে ভাবতে মনটা আফসোসে খুব খারাপ হয়ে গেল। মনটা ভার করে বসে থাকলাম। বাবা সন্ধ্যায় ফিরল বাইরে থেকে, ফিরে বলল, রিতার মা। মা বাবার দিকে ছুটে গেল। কি হয়েছে, তুমি তো এমন করে ডাকো না, কিছু হলো নাকি? বাবা বলল, হ্যাঁ গো, ভালো পাত্রের সন্ধান পেয়েছি। ওই যে মতিন হচ্ছে তোমার ঘটক, মতিন ঘটক আছে, এই মতিন ঘটক না ভালো পাত্র ছবি দেখেছে, তার বাড়ির ঠিকানাও দিয়েছে। ছেলেটা নাকি সবেমাত্র ইঞ্জিনিয়ার হয়েছে, পাশ করে চাকরি হয়েছে। তাছাড়া ছেলেটাকে দেখো না, এই যে মোবাইলে ছবি পাঠিয়েছে, কি সুন্দর, দর্শন, হ্যান্ডসাম। ছেলেটা শহরের ছেলে, কেমন হয় দেখো তো। আমি এই কথা ঠিক রুমে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি, আর বাবা মাকে বারান্দায় দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো শোনাচ্ছিল, আর মোবাইলে ছেলেটার ছবিটা দেখাচ্ছিল। আমি চিন্তা করলাম, বাবা এত তাড়াহুড়ো করে মাঠে নামছে আমার পাত্র জোগানোর জন্য, আর বিয়েও গেল হুটহাট করে। তারপরে বাবা মায়ের যখন কথা শেষ হলো, মা আস্তে করে মোবাইলটা লুকিয়ে আমাকে বলল, রিতা এইদিকে আয় মা, দেখতো ছেলেটা তো ভারী সুন্দর রে, খুব হ্যান্ডসাম আছে, দেখতো পছন্দ হয় নাকি তোর? আমি না দেখে বললাম, ও আর কি হবে, তোমাদের যদি পছন্দ হয় ওটাই আমার পছন্দ, এখানে কি আর আমার কোনো কথার দাম থাকলো তোমাদের কাছে? আবারও মা বলল, রিতা তোকে পড়াশোনা বন্ধ করাই দিছি বলি বড্ড মন খারাপ করছিস নাই জানে? মন খারাপ করিস না মা, আসলে বাস্তবটা বড় কঠিন রে, মেয়েদের এরকমই। তাছাড়া এই সমাজের যেটা রীতিরেওয়াজ, গ্রামের কালচার, তোকে তো এটা মানতেই হবে। আমি আর কি করব? এটা শুনে বললাম, দাও দেখি তোমার সেই হ্যান্ডসাম যুবক ছেলে পাত্রর সন্ধান নিয়ে এসছো, পাত্রটা ছবি কই দেখি। মা মোবাইল আগলা করে দিয়ে বলো, এই যে। আমি দেখে চমকে উঠলাম, তাই তো, আরে ছেলেটা যেন একদম উঁচু লম্বা, কি টল ফিগারে, হ্যান্ডসাম চেহারা। আমি তো দেখে বড় অবাক হয়ে গেলাম। সত্যি তো। বাবাকে বললাম, বাবা সত্যি বলছে এই ছেলেটার সাথে আমার বিয়ে দেবে? বাবা বলল, রিতা ছেলেটা কি তোর পছন্দ হয়েছে, দেখছিস? আমি বললাম, হ্যাঁ বাবা দেখেছি আমি, মা আমাকে দেখিয়েছে। আগে বলো ছেলেটার বাড়ি কোথায়? বলো এই শহরেই রে। আমরা গ্রামের মানুষ, ছেলেটা শহরের মানুষ। তাছাড়া ছেলেটা ইঞ্জিনিয়ার পাশ করে নাকি সবেমাত্র চাকরি হয়েছে, ও তো আর বেকার নয়। তারপর দেখতে শুনতেও খুব হ্যান্ডসাম। ছেলেরা দুইটা ভাই মাত্র, ওর বাবা নেই, মা আছে। তখন আমি চিন্তা করলাম, তারও তো তাদের পরিবারের খোঁজ নেওয়া দরকার। সত্যিই যদি ছেলেটা এরকম হয়ে থাকে, তার আগে পিছিয়ে কোনো সম্পর্ক আছে কিনা, সে বিবাহিত কিনা, একটু খোঁজখবর তো নেওয়া দরকার। বাবাকে বললাম, বাবা ছেলেটাকে আমার বড্ড পছন্দ হয়েছে, আমি এখানে আর দ্বিমত করছি না। তবে একটা কথা বাবা, যার মাধ্যম দিয়ে তুমি ছেলেটার সন্ধান পেয়েছো, ঠিক তার মাধ্যম দিয়ে
এই ছেলের বাড়িতে যেতে হবে তোমাদের পক্ষ থেকে, যে একটু খোঁজ খবর নাও ছেলেটা আসলে বিবাহিত কিনা, তার পূর্বে কোনো বউই ছিল কিনা, অথবা সে কোনো অন্য কোনো সাথে সম্পর্কে জড়িয়ে আছে কিনা, বা তার ব্যাকগ্রাউন্ডটা আসলে ভালো কিনা, সমস্ত খোঁজ খবর নিয়ে আসো না। শুধু চেহারা দেখলেই হবে? সুন্দরের মধ্যেও পচা খারাপ রুগিয়ে থাকে বাবা। শহরের ছেলেরা আজকাল কেমন হয় তুমি জানো না? দেখো না শহরের কী সব হ্যান্ডসাম ছেলে, অথচ এই ভিতরে কিছুই নাই। তারা কী সব আজে বাজে ছাইফাস নেশাভান করে নিজের সুন্দর ভবিষ্যৎটাকে একদম নিঃশেষ করে দিচ্ছে। তাই শহরের ছেলেদের এক নিমেষে এইভাবে বিশ্বাস করতে নেই বাবা। ছেলেটার একটু ভালো করে খোঁজ নাও। বাবা বলল, হ্যাঁ রে রীতা, তুই তো ঠিকই বলেছিস। আমি দেখি ওই মতিন ঘটকের সাথে কালকে যোগাযোগ করে ছেলেটার বাড়িতে একবার যাওয়া যাবে। তোর মেজো কাকাকে নিয়ে যাব আর আমি যাব। আমি বললাম, হ্যাঁ তাই করো বাবা, খোঁজ নাও। যদি মনে করো যে হ্যাঁ সব ঠিক আছে, তাহলে আমার ছবি নিয়ে যাও, বা তারা তাদের আমাদেরকে দেখে যায়, আমাদের পরিবারকে দেখে যাক, আমাকে দেখে যাক। যদি পছন্দ হয়ে যায়, বাস দিনক্ষণ ঠিক করে ভালো, বিয়ে হয়ে যাবে, আমি রাজি আছি। বাবা বলল, হ্যাঁ নে মা, কালকেই দেখি তোর মেজো কাকার সাথে ওই মতিন ঘটকের নিয়ে ওখানে চলে যাব। মতিন ঘটকের সাথে দেখ বাবা পরের দিন মেজো কাকা নিয়ে ওই ছেলের বাড়িতে চলে গেল। ওই ছেলের বাড়িতে যাওয়ার পরে সব খোঁজ খবর সব কিছু যেন একদম ঠিকঠাক ছিল। তারপরে ছেলেপক্ষ থেকে একটা ডেট পেল শুক্রবার, আমাকে নাকি দেখতে আসবে। ঠিক তাই চলে আসলো। পরে শুক্রবারে ওদের ফ্যামিলি থেকে কয়েকজন মহিলা মানুষ আর কয়েকটা ছেলে মানুষ এসে বেশ আমাকে স্বাভাবিক অবস্থায় দেখে তাদের পছন্দ হলো। তাছাড়া আমাদের গ্রামের এই ন্যাচারাল পরিবেশ, পাশে বয়ে যাওয়া ছোট্ট নদী আর সবুজ গাছপালায় কি সুন্দর একটা রাঙানো দৃশ্য। গ্রামের এই দৃশ্য না শহরের মানুষ সবসময় পছন্দ করে, আর গ্রামের মানুষ সবসময় শহরকে পছন্দ করে। কিন্তু শহরের ভালো বাতাস তো মুক্ত না। শহরের মানুষ কখনো প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে না, সব কিছুতেই অনেকটা ভেজাল। আর গ্রামে যেন বাতাসটা একদম মুক্ত বাতাস, প্রাণ খুলে নিঃশ্বাসটা নেওয়া যায়। ছেলেটা গ্রামে বিয়ে করতে ভীষণ রাজি ছিল। বিয়ের ডেট ঠিক হয়ে গেল। তারপরে শুক্রবারে বেশ বিশাল আয়োজন করে ধুমধাম করে বাবা বেশ একটা আনুষ্ঠানিকভাবে লোকজন দাওয়াত করে আমার বিয়েটা সম্পন্ন করলো। বিয়ে শেষে আমি শ্বশুরবাড়িতে চলে গেলাম, স্বামীর সংসার করতে লাগলাম। স্বামীকে বেশ আমার জীবনের সাথে, আমার চেহারা স্রোতের সাথে একদম মানিয়ে গেছিল, যেন নায়ক নায়িকার মতো। যেমনটা ওর হ্যান্ডসাম উঁচু লম্বা টল ফিগার চেহারা, তখন আমিও তো বন্ধুরা কম না। তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তারপরে যা হোক, স্বামীর সংসার করতে করতে শ্বশুর তো আর বেঁচে নেই। শাশুড়ি একটি দজ্জাল টাইপের, উঠতে বসতে একটু কাজের ভুল হলে আমাকে আর ছাড়তো না, মুখামুখে শাসিয়ে নিত। একদম ভালো লাগতো না বন্ধুরা, জানো। তারপরে এক যায় দু যায়, স্বামী শহরের এক প্রান্ত থেকে যখন অন্য শহরে অন্য জেলায় ট্রান্সফার হয়ে গেল, সে পাবলিক ফার্মে একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিল। আমাকে বলল, রীতা, এতদিন তো আমি একলা ছিলাম, ব্যাচেলার জীবন কাটিয়েছি। বাড়িতেই ছোট বোন আর মাটা ছাড়া তো কেউ নাই। ছোটো ভাইটা ফাঁকে থেকে পড়াশোনা করে, মেসে থাকে। কিন্তু তোমাকে যদি আমি আমার ওই চাকরি যেখানে করি সেখানে নিয়ে যাই এই অবস্থায়, তাহলে মায়ের সেবা যত্ন, মাকে দেখাশোনা কী করবে? ভাবছি তোমাকে এখানে থাকতে হবে। আমি 1 মাস বাদে বাদে হয়তো বাড়িতে আসব। তখন আমি বললাম, না গো, এভাবে থাকতে আমায় পারবো না, আমার খুব কষ্ট হবে। কারণ আমি নতুন সংসার জীবনে মেয়েদের একটু ভুলভাল হতেই পারে। মারা তো সেগুলো স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত, কিন্তু তোমার মা অর্থাৎ আমার শাশুড়ি, আমি একটু থেকে একটু ভুল করলে আমাকে একদম ছাড় দেয় না, জানো। কথায় কথায় কী যে জাকুনে বুকুনি দেয়, কিসব কথা বলে যে তোমার মা তোমাকে কাজ শেখায়নি, তুমি কি যে শিখে আসোনি, তুমি তো গ্রামের মেয়ে, তবে এই সমস্ত কাজ ভুল করো কেন, আর কবে শিখবে?
তখন আমি যদি বলি, দেখেন আম্মু, আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম, গ্রামে বাড়ি হলে কী হবে, আমার বাবা মা আমাকে শেষ পর্যন্ত মুখে দুধ তুলে খাইয়ে তারপরেই বিয়ে দিছে, কখনো সংসারের কোনো কাজ ঢুকতে দেয়নি। তাদের ফ্যামিলির বড় আদরের মেয়ে ছিলাম আমি। হঠাৎ করে হয়তো কপালে লিখন ছিল, তাই আপনাদের ফ্যামিলিতে আমি বউ হয়ে আসছি। তাই বলে একটু শিখিয়ে নেন না মা, একটু সুযোগ দেন, এভাবে বলবেন না। আপনি যখন এভাবে বলেন না, আমার ভীষণ কষ্ট লাগে। আপনাকে তো আমি মায়ের মতো খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। সুযোগটাও বেছে নেই, মাকে কোথায় রেখে আসছি। সারাটা জীবন আপনার সংসারে আমি কাটিয়ে দেব। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাকে ঠিক মায়ের স্থানে আমি রাখব। একটু অমন করবেন না মা, একটু সেক্রিফাইস করে আমাকে একটু মানিয়ে নেবেন আমার ভুল। আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। শাশুড়িকে বুঝালে বলতো, নেও নেও, আর নেখা করতে হবে না, ওই কাজটা করো, ওই কাপড়গুলা কেমন নোংরা হয়ে গেছে ধুয়ে দাও, যেন একটার পর একটা আমাকে কাজ বুঝিয়ে দিত। সংসারের সদস্য সংখ্যা কম থাকলেও আমার কাজ কম ছিল না, আমাকে একদম বসা থাকা দেখতে পারত না। তারপরে এভাবে যখন 6টা মাস অতিবাহিত হতে লাগলো, আমি ভীষণ ভালো থাকলেও ভালোর মধ্যে একটু কষ্ট ছিল, সেটা নিজের জীবনের সাথে মানিয়ে চলছিলাম। তারপরে স্বামীও বউ ছাড়া একা একা থাকতে ভীষণ তার কষ্ট হতো, সেটা একদিন আমার কাছে প্রকাশ করে ফেললো। বললো, রীতা, তোমার মতো একটা সুন্দরী রমণীকে বউ কেড়ে নিয়ে এসে বাড়িতেই দেখেই ফাঁকে থাকাটা যে আমার কতটা কষ্ট তুমি জানো না। 1 মাস পরে যখন আমি তোমার কাছে যাই বাড়িতে, তখন এই 1 রাত 2 রাত যখন থাকি, রাতের এই সুখময় মুহূর্তটা যখন আমি একা থাকি, তখনই আমার খুব মনে পড়ে, খুব মিস করি তোমাকে। তখন মনে হয় যদি প্রতিটা রাত প্রতিটা সময় তোমার পাশে এভাবে আমি থাকতে পারতাম, এভাবে তোমাকে সময় দিতাম, তোমারও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। বিয়ের আগে তো এতটা সুখ বিয়ের জীবনের তা তো আর বুঝতে পারিনি, কিন্তু এখন একদম একা থাকা আমার জন্য দায় হয়ে গেছে, আর পারছি না। কি করি বলো তো? এদিকে মায়েরও সেবা যত্ন তোমাকে করতে হবে। তখন আমি বললাম, দেখো, তোমার কাছে কিছুটা দিন আমাকে রাখো না। আমিও যে বিয়ের পরে এসে ঠিকঠাক তোমাকে এক নিমিষেও একটা সময় কাছে পেলাম না। ওই 1 মাস পরে এসে 2 দিন থেকে যাও, এতে আমার কি হয়? না ভরে মন, না হয় তৃপ্তি, না আছে কোনো দাম্পত্য জীবনের সুখের কোনো ছোঁয়া। কোনো কিছু ভালো করে বুঝিয়ে ওঠার আগে টুক করে তুমি আমার কাছ থেকে পালিয়ে আবার চাকরির স্থলে চলে যাও। একটা মাস আবার তাকিয়ে তাকে চাতকের মতো কখন আমার স্বামী আসবে, আমাকে একটু জড়িয়ে ধরবে, আদর করবে, ভালোবাসবে, তার বুকে একটু মাথা রেখে শান্তি বুঝবো। কিন্তু এভাবে কতটা দিন তুমি চাকরি করবে, আর কতটা দিন আমি সংসারে তোমার মাকে পাহারা দিব বলো তো? আমার যার ভালো লাগে না। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, ঠিকই তোমার কাছে এতদিন এই সংসার ফেলে চলে যেত। স্বামী বলল, রীতা প্লিজ একটু ধৈর্য ধারণ করো। আমি আবার ট্রান্সফার অ্যাপ্লিকেশন করেছি কোম্পানির কাছে। কোম্পানি এই শাখা থেকে আবারও মন প্রান্সে যখন আমার ট্রান্সফার করবে, কথাবার্তা অবশ্য চলছে, তখন আমি বাড়ি থেকেই অফিস করতে পারবো। আমি বললাম, সেটা কবে গো? বলো, অতি নিকটেই কথাবার্তা হচ্ছে, তবে কিছু টাকা পয়সা হয়তো লাগতে পারে, তবুও আমি তোমাকে নিয়মিত পাওয়ার জন্য খরচা করে হলো ট্রান্সফার নিয়ে আবারও আমার সেই শহরেই যাব, আমি বাড়ি থেকে অফিস করতে পারবো। আমি বললাম, হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি চেষ্টা করো নিজের দিলে আসার জন্য। পরের মাসেই উপরওয়ালার দয়ে স্বামী আবারও নিজের জেলাতে চলে আসলো, বাড়ি থেকে তখন অফিস করতে লাগলো। বেশ নিয়মিত স্বামী আমাকে সময় দিতে লাগলো। এভাবে 1 বছর যখন নিয়মিত স্বামী কাছে থাকলো, যেন কতটা দাম্পত্য জীবনের সুখ সেটা পরিপূর্ণতা লাভ করতে লাগলাম। তাছাড়া আমার হ্যান্ডসাম যুবক স্বামী, আর আমিও কম না। বন্ধুরা রাত আসলে সে যে আমাকে কি করে তোমাদের কি বলবো, খাটটা যেন একদম নড়বড়ি। তবু সংসার জীবনের স্বাদ যারা বিয়ে করেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে, কিন্তু যারা এই জীবনে সংসার করেনি, অবিবাহিত ছেলে মেয়ে, তারা কি করে বুঝবে? আমিও তো জানতাম না, বিয়েই করতে রাজি হতাম না, শুধু পড়াশোনা আর পড়াশোনা। কিন্তু
এখন বিয়ে করার পরে স্বামীকে তারা না একদম থাকা বড় আমার দায়। একটা রাতও একা থাকতে ইচ্ছে করে না। তার ওই রাতের সুখ, তার ওই বুকে আলগে ভালোবাসা, তার বুকে মাথা নুয়ে একদণ্ড ঘুমিয়ে থাকা, এটার মধ্যে যে কতটা মহব্বত, কতটা সুখময় সময়, সেটা একমাত্র দাম্পত্য জীবনের সাথে যারা মাখিয়ে যে জড়িয়ে গেছে শুধু তারাই জানে। এখন আমি ক্ষণে ক্ষণে সুখ পাই, তৃপ্তি পাই, সময়টা ভীষণ ভালো যায়, খুব সুখে আছি। স্বামীর সংসার করতে করতে হঠাৎ আমার গর্বে একটা সন্তান, এটা বুঝতে পারলাম। পরের সময় যেতেই যখন সন্তান ভূমিষ্ঠের সময় হলো, সন্তান প্রসবকালে সন্তান প্রসবের পরে উপরালা আমার একটা ফুটফুটে কন্যা সন্তান দিল। তারপরে যা হোক আমারও স্বাস্থ্যটা আরও যেন ভারী হয়ে গেল, মোটা হয়ে গেলাম। মেয়েদেরকে স্বামীর ঠিকঠাক মতো প্রোটেকশন আর স্বামীর নিয়মিত সুখ শান্ত এরকম সুখময় জীবন হলে স্বাস্থ্য বেড়ে যায়, এটা জানতাম না। ভেবেছি ক্ষয় আছে, কিন্তু মেয়েদের স্বাস্থ্য আরও বেড়ে যায়, কোনো পিছু টানছিল না। আর আমার স্বামী সংসারে থাকাকালীন আমার শাশুড়িও আর কখনো আমাকে গালমন্দ করতো না, বিয়ের মতো করেই ভালোবাসতো। ছেলেকে খুব রেসপেক্ট করতো আমার শাশুড়ি। ছেলের সামনে এই কথা বলতে সাহস হতো না। তাছাড়া আমিও সংসারের কাজ খুঁটিনাটি আস্তে আস্তে অগোছলাগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে সব কিছু শিখে গেছিলাম। আর ভুল হতো না, শাশুড়িকে ভুল ধরার কোনো সুযোগই দিতাম না। সব মিলে স্বামীর সংসারে আমি খুবই সুখী ছিলাম। একটা হ্যান্ডসাম দর্শনদারী স্বামীও পেলাম। তাছাড়া আমার জীবনটাও ভরপুর সুখে। এভাবে সংসার করতে করতে ছোট ননদটার প্রস্তাব আসলো। স্বামীর জমানো টাকা ছোট ননদেরও বিয়ে দিয়ে দিলাম। ছোট ননদটা বেশ নিরীহ মানুষ ছিল। ও কলেজে সবেমাত্র যেতেই ওকে একটা ছেলে পছন্দ করে একদম ফ্রিতেই বিয়ে করে নিল। একটা টাকা পয়সা কিচ্ছু খরচ লাগলো না, শুধু কয়েকখান গহনা আর আনুষঙ্গিক কিছু দ্রব্যাদি জিনিসপাতি দিয়েই ওকে বিদায় দেওয়া হলো। আমার ছোট ননদটাও জীবনে সুখী। তার 2 মাস পরে আমার শাশুড়িটা হঠাৎ করে ভালো মানুষ হয়ে আছে, সে হৃদরোগে হঠাৎ আক্রান্ত। সকালে ঘুম থেকে উঠেই দেখি তার মরা দেহটা। অকালে সে আসলে অসময়ে চলে গেল। কত আর বয়স হয়েছিল। আমার স্বামী তার বড় সন্তান। তারপরে আমার একটা দেবর ছিল, মেসে থেকে পড়াশোনা করত। দেবরটা যা হোক হাসলো এসে, মায়ের সমস্ত কাজ শেষ করে। দেবর বলল, ভাবি আমার তো পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন একটা চাকরি বাকরির সন্ধান করব। ততদিনে কি করব, বসা বসা তো কর্ম নেই। এতদিন বাবার টাকায় চলেছিলাম, আর তো এখন পারছি না। মাও আমাকে ছেড়ে চলে গেল। তুমি আমার বড় ভাবি আর ভাইয়া দুজন মিলে আমাকে একটু ছেলের মতো করে দেখো, নিজের সন্তানের মতো করে দেখো। যদিও আমি এখন বড় হয়েছি, সাবালক হয়েছি, সব কিছু বুঝতে পারি, এখন তো আমার বাবাও নেই, মাও নেই। আমি অবিবাহিত একটা ছেলে। সবেমাত্র পড়াশোনাটা ফাইনাল শেষ করে, একদম ফাইনাল পরীক্ষা দিয়ে পড়াশোনাটা শেষ করে অবসর নিলাম। চাকরি বাকরির চেষ্টা করবো। ততদিনে তোমরা আমার জন্য একটু দোয়া করবা আর একটু খেয়াল রাখবা। তারপরে আমি ঠিক চেষ্টা করতে করতে দেবরের জন্য বিভিন্ন জায়গায় কথাবার্তাও বলেছিলাম আমার পরিচিত। কিন্তু দেবর গোপনে গোপনে অনেক জায়গায় যা হোক ব্যাংক ড্রাফট করে এটা সেটা করে চাকরির জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করলো, বিভিন্ন জায়গায় দরখাস্ত করলো। করতে করতে দেবরের কি লাকি কপাল, প্রাইমারি স্কুলের একদম খোঁজ সরকারি চাকরি হয়ে যায়। দেবর সেটাকে মেনে নিয়ে অন্য একটা গ্রামে প্রাইমারি স্কুলের চাকরি করতে লাগলো। মাস্টারি, মানুষ গড়ার কাজ, শিশু গড়ার কারিগর হলো, বেশ ভালো পোস্টে। তারপরে দেবরেরও বিয়ে দিয়ে দিলাম। শাশুড়িও নেই। দেবর চাকরি করতে করতে আমাদের সংসারে খেতো, থাকতো, চাকরি করতো। এইভাবে সে টাকা পয়সা জমিয়ে সে বাড়ি টাড়ি সব কিছু কমপ্লিট করে তারপরে বিয়ে করে বসলো। সংসার দেবরেরও হয়ে গেল। আর আমাদের মতো আমরা যাক এভাবেই সব মিলে সংসার জীবনে আমি হগোছলা সংসারকে গুছিয়ে একটা সমাধান করে খুব সুখেই দিন কাটছিলাম। এইদিকে
আমার বাবা মা গ্রামের মূর্খ হলেও সহজ সরল মানুষ। তাই গ্রামের আশেপাশের ওই সমস্ত মূর্খ মানুষের কথায় কান দিয়ে বেশ ভালোই করেছে। তা না হলে এরকম একটা শহরের এত সহজ সরল একটা শিক্ষিত হ্যান্ডসাম যুবক ছিলে আমার কপালে কি জুটতো, আমি এটা ভাবতেও পারিনি। স্বামীর প্রশংসা করে আমি শেষ করতে পারব না। সে খুব ভালো, তার মধ্যে কোনো বাজে কোনো নেশা নেই, আড্ডা নেই। একটা শহরের ছেলে যে এই যুগে এইভাবে এতটা ভালো হতে পারে আমি ভাবতেও পারছি না। তো বন্ধুরা, আসলে ভাগ্য থাকলে ঠেকায় কে? তো আমার এই গল্পটা আজ এ পর্যন্ত ছিল। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যি গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মন ছুঁয়ে যায়, এই গল্পটা শুনে যদি একটু মাত্র বিনোদন পেয়ে থাকো, তাহলে আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এইরকম বিনোদনমূলক ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।